আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের 6 নাম্বার অধ্যায় অর্থাৎ তাপ বা হিট এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো আজকে আমি চলে যাব পেজ নাম্বার 149। সেখানে আমাদের টপিক হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, এবং এর কি প্রভাব আছে সেটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়ব জলের ব্যতিক্রান্ত প্রসারণ এবং তার প্রভাব, এবং এটা দিয়ে আমরা আজকে তাপ চ্যাপ্টারটি শেষ করব। তো দেখো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে আমরা কি বুঝব। দেখো এখানে লিখেছি, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে সাধারণত কোনো তরলের আয়তন বৃদ্ধি পায়। দেখো এই ব্যাপারটা শুধু তরলের ক্ষেত্রে নয়, এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি করি তাহলে ওই পদার্থটির আয়তনও বৃদ্ধি পাবে। কি বললাম? আমরা যদি কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি করি তাহলে ওই পদার্থটির আয়তনও বৃদ্ধি পাবে, সেই পদার্থটা কঠিন, তরল বা গ্যাস যাই হোক না কেন। এবং আমরা যদি ওই পদার্থটির উষ্ণতা হ্রাস ঘটাই তাহলে পদার্থটির আয়তনও হ্রাস পাবে, পদার্থটি কঠিন, তরল বা গ্যাস যাই হোক না কেন। তো এই চ্যাপ্টারে আমরা এখানে জলের কথা বলছি, সে কারণে আমরা তরলের কথা বলবো আর কি। তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে সাধারণত যে কোনো তরলেরই আয়তন বৃদ্ধি পায়। আর আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে ঘনত্বটা হ্রাস পাবে। কারণটা কি? ঘনত্বর ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন। যদি জলের ভর যদি স্থির থাকে তাহলে দেখো ঘনত্ব আয়তনের সাথে ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ আয়তন বাড়লে ঘনত্ব কমবে, আয়তন কমলে ঘনত্ব বাড়বে। তাহলে আয়তন বাড়লে ঘনত্বটা কমে যায়। তাহলে দেখো কি বলছি, যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে সাধারণত যে কোনো তরলের আয়তনটা বৃদ্ধি পায়, এবং আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে ঘনত্বটা হ্রাস পাবে। কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতার এই লিমিট বা এই সীমাটার মধ্যে জলের আচরণ কিন্তু অন্যান্য তরলের থেকে ভিন্ন হয়। জলের আচরণ অন্যান্য তরলের ভিন্ন মানে অন্যান্য তরলের জাস্ট উল্টো হয়। অন্যান্য তরলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা বৃদ্ধি করলেই তার আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু জলের ক্ষেত্রে যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে দেখা যাবে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি জলের আয়তন অন্যান্য তরলের মতো বৃদ্ধি না পেয়ে জলের আয়তনটা হ্রাস পায়। 4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে জলের আয়তন সর্বনিম্ন হয়। তারপর উষ্ণতাটাকে যদি আমরা আবার 4 ডিগ্রি সেলসিয়াসের পর বাড়াই তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসের পর উষ্ণতা বৃদ্ধি করলে অন্যান্য তরলের মতোই তখন আবার জলের আয়তন কিন্তু অন্যান্য তরলের মতোই বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যান্য তরলের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পেলেও জলের ক্ষেত্রে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আয়তনটা হ্রাস পায়। তারপরে 4 ডিগ্রি সেলসিয়াসের পর আবার জলের আয়তন অন্যান্য তরলের মতো বৃদ্ধি পেতে থাকে। আর তাহলে ঘনত্বটার কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি যেহেতু জলের আয়তন হ্রাস পায় তাহলে জলের ঘনত্বটা কি হবে? বৃদ্ধি পাবে। 4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং সেই মানটা হচ্ছে 1 গ্রাম পার ঘনসেমি বা 1 গ্রাম পার সিসি। 4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে জলের ঘনত্বটা সর্বাধিক হলো, তারপর উষ্ণতা যদি আমরা আবার বাড়াই তখন অন্যান্য তরলের মতো 4 ডিগ্রি সেলসিয়াসের পর উষ্ণতা বৃদ্ধি করলে অন্যান্য তরলের মতোই জলের ঘনত্ব আবার হ্রাস পেতে থাকবে। এবং এই বিষয়টাকে দেখো আমরা গ্রাফ দিয়ে দেখিয়েছি, একদিকে জলের আয়তন, একদিকে উষ্ণতা।
তো 0°C থেকে 4°C মধ্যে জলের আয়তনটা কমছে, 4°C এসে জলের আয়তনটা সর্বনিম্ন হচ্ছে। তারপর 4°C পর উষ্ণতা যদি আমরা আরও বৃদ্ধি করি, তখন অন্যান্য তরলের মতোই জলের আয়তনটা উষ্ণতার সাথে বৃদ্ধি পেতে থাকবে। আর এইদিকে আছে জলের ঘনত্ব আর উষ্ণতার মধ্যে যদি গ্রাফটা আমরা আঁকি, যেহেতু 0°C থেকে 4°C অবধি জলের আয়তনটা কমছে, তাহলে 0°C থেকে 4°C অবধি জলের ঘনত্বটা বাড়বে। 4°C গিয়ে আয়তনটা সর্বনিম্ন হয়, ফলে ঘনত্বটা সর্বোচ্চ হবে 4°C, এবং এই মানটা হচ্ছে 1 গ্রাম পার সিসি। তারপর 4°C পর যদি আমরা উষ্ণতা বাড়াই, তখন আবার অন্যান্য তরলের মতোই জলের ঘনত্ব আবার কমতে থাকে। তাহলে 0°C থেকে 4°C মধ্যে জলের এই ভিন্ন ধরনের প্রসারণকে, মানে অন্যান্য তরলের থেকে এই যে আলাদা আচরণ 0°C থেকে 4°C মধ্যে, এইটাকেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। ঠিক আছে, এইটাকেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। এটা আমরা আরেকবার দেখে নিই। তাহলে কি বললাম, যে 0°C থেকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে সাধারণত কোনো তরলের আয়তনটা বৃদ্ধি পায়, এবং যেহেতু ঘনত্ব আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, তাই আয়তন বৃদ্ধি হওয়ার ফলে ঘনত্বটা হ্রাস পাবে। ঠিক আছে, কিন্তু জলের ক্ষেত্রে এই আচরণটা 0°C থেকে 4°C মধ্যে এই আচরণটা কিন্তু অন্য তরলের মতো হয় না। ঠিক আছে, জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C মধ্যে এই আচরণটা কিন্তু অন্য তরলের মতো হয় না, অন্য তরলের থেকে জাস্ট উল্টো হয়। ঠিক আছে, অর্থাৎ জল ছাড়া অন্য কোনো তরলের যদি আমরা 0°C থেকে উষ্ণতা বাড়াই, তাহলে তার আয়তনটা বৃদ্ধি পায়, কিন্তু জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C অবধি আয়তনটা বৃদ্ধি না পেয়ে এটা হ্রাস পায়। 4°C গিয়ে জলের আয়তন সর্বনিম্ন হয়, তারপর যদি 4°C পর আমরা উষ্ণতা বাড়াই, তখন অন্যান্য তরলের মতোই জলের আয়তন আবার বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এবং যেহেতু 0°C থেকে 4°C অবধি জলের আয়তনটা হ্রাস পাচ্ছে, তাই 0°C থেকে 4°C অবধি জলের ঘনত্বটা তাহলে বৃদ্ধি পাবে। অন্যান্য তরলের ক্ষেত্রে ঘনত্বটা হ্রাস পায়, কিন্তু জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C অবধি জলের ঘনত্বটা বৃদ্ধি পাবে। 4°C গিয়ে জলের ঘনত্ব হবে সর্বাধিক, এবং ওই মানটা কত না 1 গ্রাম পার সিসি। তারপর 4°C পর যদি আমরা আবার উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে অন্যান্য তরলের মতোই জলের ঘনত্ব আবার কমতে থাকে। এই বিষয়টাকে আমরা গ্রাফ দিয়ে দেখিয়েছি, একদিকে জলের আয়তন, একদিকে উষ্ণতা। দেখতে পাচ্ছি গ্রাফ থেকে 0°C থেকে 4°C অবধি জলের আয়তনটা কমছে, 4°C গিয়ে জলের আয়তন সর্বনিম্ন হচ্ছে। তারপর 4°C পর উষ্ণতা বৃদ্ধি করলে অন্যান্য তরলের মতোই জলের আয়তনও বৃদ্ধি পেতে থাকে। আর এই গ্রাফটাতে আছে জলের ঘনত্ব, উষ্ণতার সাথে জলের ঘনত্বর যে পরিবর্তনটা, সেটাই এই দ্বিতীয় লেখচিত্রটাতে দেখানো হয়েছে। যেহেতু 0°C থেকে 4°C অবধি জলের আয়তন কমে, তাই 0°C থেকে 4°C অবধি জলের ঘনত্ব বৃদ্ধি পাবে। 4°C গিয়ে আয়তন সর্বনিম্ন হয়, তাই ঘনত্ব সর্বোচ্চ হয়। 4°C জলের ঘনত্বর মান হচ্ছে 1 গ্রাম পার সিসি। ঠিক আছে, এবং তারপর 4°C পর উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে অন্যান্য তরলের মতোই জলের ঘনত্ব কমতে থাকবে। তাহলে এই যে 0°C থেকে 4°C মধ্যে জলের আচরণটা যে অন্য তরলের থেকে আলাদা হলো, এই ব্যাপারটিকেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। ঠিক আছে, এই ব্যাপারটিকেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। এবার আমি চলে যাচ্ছি, দেখো 150 পাতায়। এবার আমি চলে যাব, দেখো 150 পাতায়, সেখানে আছে জলজ জীবের অবলিক দিয়ে সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। ঠিক আছে, জলজ জীবের বা সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। তো এই ব্যাপারটা কি, দেখো আমরা দেখে নিই। জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলে শীতপ্রধান দেশে নদ নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল জমে বরফ হলেও মাছ ও অন্যান্য জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে।
শীতপ্রধান দেশে বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস কিংবা তারও নিচে নেমে গেলে নদ নদী, সমুদ্র, হ্রদ এবং অন্যান্য জলাশয়ের উপরিতলের জলের স্তর ক্রমশ ঠান্ডা হয়ে ভারী হয়। উপরের এই ঠান্ডা ও ভারী জল নিচে নামে এবং নিচের অপেক্ষাকৃত গরম জল হালকা বলে উপরে উঠে আসে। যতক্ষণ নিচের জলের ঘনত্ব সর্বোচ্চ না হয়, অর্থাৎ নিচের উষ্ণতা যতক্ষণ 4 ডিগ্রি সেলসিয়াস না হয়, ততক্ষণ জলে এই পরিচলন প্রবাহ চলতে থাকে। এটার মানে কি দেখো, খুব শীতের দেশে আমরা জানি যদি খুব ঠান্ডা পড়ে এবং উষ্ণতা যদি 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে চলে যায়, তাহলে জলের উপরিস্তরটা বরফে পরিণত হয়ে যায়। ঠিক আছে, উপরিস্তরটা বরফে পরিণত হয়ে যায়। বরফ যেহেতু জলের চেয়ে হালকা, তাই বরফটা জলের উপরিস্তরেই ভাসতে থাকে। এবার দেখো, বরফের স্তরের নিচেই যে জলটা আছে, ঠিক নিচে যে জলটা আছে, তাহলে সেইটা অনেক বেশি ঠান্ডা হবে। তো ঠান্ডা জল এটা ভারী বলে, ঠিক আছে, ঠান্ডা জলটা ভারী বলে সেটা নিচে যাবে। আর নিচে তুলনামূলক যে গরম জলটা আছে সেটা হালকা বলে সেটা উপরে উঠে আসবে। এইভাবে বাকি ঠান্ডা জল সেটা আবার ভারী বলে সে আবার নিচে যাবে। আবার বাকি গরম জল যেটা নিচের দিকে আছে সেটা হালকা বলে সেটা উপরে উঠে আসবে। এইভাবে একটা পরিচলন স্রোত চলতেই থাকবে। এবং এটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না এই যে নিচের জলের উষ্ণতা যতক্ষণ না 4 ডিগ্রি সেলসিয়াস হয়, ততক্ষণ এই জিনিসটা চলতে থাকবে। নিচের জলের উষ্ণতা যতক্ষণ না 4 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, ততক্ষণ এই জিনিসটা চলতে থাকবে। এবার দেখো, আমরা পড়লাম একটু আগেই, বা এই যে গ্রাফটা আমরা দেখালাম, যে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ। 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ। তাহলে যার ঘনত্ব সর্বোচ্চ সে সবার নিচে থাকবে। তো যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্বটা সর্বোচ্চ, তাহলে সবার নিচের দিকের যে স্তরটা, সেখানে জলের উষ্ণতা হবে 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো স্তরগুলোকে ভেঙেছে, 4-এর পরে 3 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, এবং তার উপরেই আছে কি না বরফ। তাহলে দেখো, একদম উপরে বরফ থাকছে, সেটা তো খুবই ঠান্ডা। তার নিচের স্তরগুলো জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, এইগুলো দেখতে পাচ্ছি। তাহলে উষ্ণতাটা ধীরে ধীরে বাড়তে থাকছে এবং একদম নিচের যে স্তরে যে জল থাকছে, সেই জলটার 4 ডিগ্রি সেলসিয়াসের জল, যার ঘনত্ব সবচেয়ে বেশি, তার ফলে 4 ডিগ্রি সেলসিয়াসের জল সবার নিচে থাকবে। এবং এই 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জলজ যেসব প্রাণীরা আছে, মাছ বা অন্যান্য প্রাণীরা, তারা কিন্তু বেঁচে থাকতে পারবে। কারণ বাইরের উষ্ণতাটা অনেক কম, সেই তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা তুলনামূলক বেশি আর কি। এবং সেই 4 ডিগ্রি সেলসিয়াসে খুব শীতকালে একদম সমুদ্রের তলদেশের দিকে বা নিচের দিকে উষ্ণতাটা যদি 4 ডিগ্রি সেলসিয়াস হয়, সেইখানে এই জলজ প্রাণীরা কিন্তু বেঁচে থাকতে পারবে। তো এইটাই হচ্ছে জলজ জীব বা সামুদ্রিক জীবের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। ঠিক আছে, আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি বিষয়টা। দেখো কি বললাম তাহলে, যে জলজ জীব বা সামুদ্রিক জীবের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের কি প্রভাব পড়ে, সেটা যদি আমাদেরকে আলোচনা করতে হয়, যে পরীক্ষায় কোশ্চেন এলো যে জলজ জীব বা সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা সেই অ্যান্সারটা কীভাবে লিখব, সেই অ্যান্সারটা কীভাবে লিখব দেখো। ধরো শীত প্রধান দেশ, এবং শীত প্রধান দেশে শীতকালে উষ্ণতাটা কিন্তু খুবই কমে যায়। ঠিক আছে, শীত প্রধান দেশে শীতকালে উষ্ণতাটা কিন্তু খুবই কমে যায়, সেটা কমে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে চলে যায়।
এবার আমরা জানি 0°C বা 4 নিচে যদি উষ্ণতাটা চলে যায় তাহলে জল তখন বরফে পরিণত হয়, জল বরফে পরিণত হয়। ঠিক আছে, এবারে বরফ হচ্ছে জলের চেয়ে হালকা, বরফ হচ্ছে জলের চেয়ে হালকা, তাই বরফ কিন্তু জলের উপরি স্তরে ভাসতে থাকবে, বরফ কিন্তু জলের উপরি স্তরে ভাসতে থাকবে, কারণ বরফ হচ্ছে জলের চেয়ে হালকা। এবার দেখো এই বরফের তলাতেই যে জলের স্তরটা আছে, সেই জলের স্তরটা তাহলে তুলনামূলক ঠান্ডা হবে, ঠান্ডা এবং ভারী হওয়ার ফলে সেই জলটা নিচের দিকে নামতে থাকবে, এবং নিচের দিকে যে জল আছে সেটা তুলনামূলক তাহলে গরম, গরম এবং হালকা হওয়ার ফলে সেটা উপরের দিকে উঠতে থাকবে। এরপরে আবার বাকি উপরের দিকে যে জলটা সেটা আবার ঠান্ডা ভারী ফলে নিচের দিকে নামবে, নিচের দিকে স্তরের বাকি যে জলটা সেটা গরম এবং হালকা হওয়ার ফলে উপরের দিকে উঠে আসবে। এইভাবে একটা পরিচলন স্রোত চলতেই থাকবে যতক্ষণ না নিচের দিকের যে জলের যে স্তর রয়েছে তার উষ্ণতাটা 4°C হয়, কারণ 4°C জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ। এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি 4°C জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ, তাই একদম সব থেকে নিচের স্তরে যে জলটা থাকবে তার উষ্ণতা হবে 4°C। ঠিক আছে, যেহেতু জলের ঘনত্ব 4°C সর্বোচ্চ হয়, যেহেতু জলের ঘনত্ব 4°C সর্বোচ্চ হয়, এই যে 4°C জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, তাই সবার নিচের অংশে যে জলটা থাকবে তার উষ্ণতা হবে 4°C। সবার নিচের অংশে যে জলটা থাকবে তার উষ্ণতা হবে 4°C, কারণ 4°C জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ। তাহলে 4°C উপরে যে জলের স্তর আছে তার উষ্ণতা হবে 3°C, তার উপরে জলের স্তর উষ্ণতা 2°C, তার উপরে জলের স্তরের উষ্ণতা 1°C, তার উপরে জলের স্তরের উষ্ণতা 0°C, এবং একদম জলের উপরি স্তরে কি থাকবে না বরফ থাকবে। তাহলে দেখো এই যে শীত প্রধান দেশে তাহলে শীতকালে বাইরের উষ্ণতাটা 0°C বা মাইনাসে চলে গেলেও আমরা দেখতে পাচ্ছি কোনো নদী বা হ্রদ বা সমুদ্র এরকম কোনো নদী বা সমুদ্র বা হ্রদের ওপরের জলের বাইরের উষ্ণতা 0°C বা মাইনাসে চলে গেলেও তার একদম নিচের অংশের উষ্ণতা কিন্তু 4°C হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই হয়। তাহলে বাইরে খুবই ঠান্ডা, কিন্তু তার তুলনায় জলের নিচের স্তরের উষ্ণতা যেটা 4°C সেটা তুলনামূলক খানিকটা বেশি। সেই 4°C জলে, অর্থাৎ একদম নিচের অংশের জলে জলজ প্রাণী, মাছ বা অন্যান্য প্রাণীরা কিন্তু বেঁচে থাকতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে জলজ জীব বা সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমরা যেটা পড়লাম যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে, সেইটা জলের ব্যতিক্রান্ত প্রসারণকে যদি লেখচিত্রের মাধ্যমে বোঝাতে হয় তাহলে উষ্ণতার সাথে জলের আয়তন কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং উষ্ণতার সাথে জলের ঘনত্ব কিভাবে পরিবর্তিত হচ্ছে সেই লেখচিত্রগুলোকে আমাদেরকে আঁকতে হবে। আর জলজ জীবের উপর বা সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের কী প্রভাব সেইটাও আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, লাস্ট একটি প্রশ্ন আলোচনা করে আমি শেষ করব। আমি চলে যাব 150 পাতায়। সেখানে দেখো বিশেষ আলোচনার এই 1 নম্বর প্রশ্নটা, সমভরে দুটি ভিন্ন ধাতব বস্তুতে সম পরিমাণ তাপ দেওয়া হলো, দুটি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি কি এক হবে? তো এই অ্যান্সারটা এখানে করে দেওয়া আছে। তাহলে জিনিসটা দেখো, আমরা ফর্মুলা জানি H সমান mst। সমভর মানে দুটোরই ভর mটা সমান,
দুটি ভিন্ন ধাতব বস্তু সমপরিমাণ তাপ দেওয়া হলো, এমটা সমান এইচটাও সমান, তাহলে দুটি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি কি এক হবে, মানে দুটোর কি টিটা সমান হবে না, হবে না। কারণ এখানে দেখো দিয়েছে দুটি ভিন্ন ধাতব বস্তু, যেহেতু ওই দুটো বস্তু দুটো আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি, তাই তাদের আপেক্ষিক তাপ এসটা আলাদা আলাদা হবে, ঠিক আছে। এবং আপেক্ষিক তাপ এসটা আলাদা আলাদা হওয়ার ফলে তাদের তাপমাত্রা বৃদ্ধিও কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এইচ সমান এমএসটি, এখানে দুটো বস্তুর ভর সমান, এমটা সমান, সমপরিমাণ তাপ দেওয়া হলো, এইচটা সমান, কিন্তু তাদের তাপমাত্রা বৃদ্ধি টিটা সমান হবে না, কারণ ওই দুটো বস্তু আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি, এবং আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি হওয়ার ফলে ওই দুটো বস্তুর আপেক্ষিক তাপ এসটাও হবে আলাদা আলাদা। যেহেতু বস্তু দুটোর আপেক্ষিক তাপ এস আলাদা, তাই এইচ আর এম সেম হওয়ার ফলেও তাদের তাপমাত্রা বৃদ্ধি টিটা কিন্তু আলাদা আলাদা হবে, এই যে তাপমাত্রা বৃদ্ধি ভিন্ন হবে, ঠিক আছে। তাহলে এটা এই অবধি রইল, এবং এই টপিকটি দিয়েই আমরা আমাদের ক্লাস 9-এর যে 6 নাম্বার, ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সে যে 6 নাম্বার অধ্যায় বা তাপ যেটা আমরা পড়ছিলাম, সেটা কিন্তু আজকে এখানেই শেষ হলো, ঠিক আছে। তাহলে ক্লাস 9-এ 6 নাম্বার অধ্যায় তাপ যেটা আমরা পড়ছিলাম, সেটা আমাদের আজকে এখানেই শেষ হলো, তাপ চ্যাপ্টারটি আমাদের এখানেই শেষ হলো। তাহলে এটা এই অবধি রইল।